কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবগঙ্গা পার্ক এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে বলেন, অধিকাংশ দলই একমত। যারা স্বাক্ষর করেনি তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এছাড়া ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে সব দল প্রস্তুত বলেও জানান তিনি। বলেন, এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ আমাদেরকে বলছেন না যে ওদেরকে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। ঢাকার খুচরা বাজারে চাল, ডাল, সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্যের দাম গত সপ্তাহের মতো থাকলেও সবজির দাম কমেছে। বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। শিম, ফুলকপি, বেগুন সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এ সপ্তাহে কমেছে ডিমের দাম, তবে 10 টাকা করে কেজিতে বেড়েছে পোলাওয়ের চালের দাম। শীতের হাওয়া বইছে শহর জুড়ে, জানিয়ে দিচ্ছে ঋতু বদলেছে। সে হাওয়া লেগেছে সবজির বাজারেও। রাজধানীর কাউরান বাজারে সকাল থেকে ক্রেতাদের ভিড়। তাজা শীতের সবজি সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। দাম কমেছে অধিকাংশ শাকসবজিতে। গত সপ্তাহে সিম বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকায়, যা শুক্রবার বাজারে 70 থেকে 80 টাকা। ফুলকপি, বাঁধাকপিও গত সপ্তাহের থেকে কমে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। বেগুন গত সপ্তাহে 80 টাকা কেজি বিক্রি হলেও আকার ভেদে বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে মুরগির দাম রয়েছে স্থিতিশীল। কিছুটা তুলনামূলক কম আছে, যেমন বেগুন, এই যে বরবটি, তুলনামূলক সব সবজি 10 টাকা 20 টাকা কেজিতে কম। বটবটি ছিল গত সপ্তাহ 60 টাকা, এখন চলে হুদা 40 টাকা। কপি ছিল গত সপ্তাহ 50-60 টাকা, এখন হুদা 30 টাকা। দেশি আসলে তো এটা 20-25 বা 30 টাকা হওয়ার কথা, কিন্তু সেই তুলনায় এখনো হয়নি। ডিমের দাম ডজন প্রতি 5 থেকে 10 টাকা কমলেও শীতের হাওয়া লাগেনি মাছের বাজারে। পোলাওর চালের দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। গত সপ্তাহে একটু বাড়তি ছিল ডিমের দাম, এই সপ্তাহে একটু কমছে। লাল যেমন ছিল 40-45 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে যেমন 30 টাকা চলে আসছে। যেহেতু ইলিশ মাছ নাই, এই জন্য মাছের দামটা একটু বেশি। এই যেমন ট্যাংরা মাছ 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, দেশি কই মাছ 800 টাকা কেজি। শুক্রবার হিসাবে মাছের দাম 10 টাকা মনে করেন যে একটু বাড়তি। পোলাও চালের দাম বাড়ছে একটু, 120 টাকা। গত সপ্তাহ ছিল 10 টাকা, এই সপ্তাহে 120 টাকা। বিক্রেতারা বলছেন, শীত যত বাড়বে সবজির সরবরাহ তত বাড়তে থাকবে, কমবে সবজির দাম। ক্রেতাদের দাবি, সবজি সহ বিভিন্ন পণ্য নিয়ে যেন কেউ কারসাজি করতে না পারে, সেদিকে প্রশাসনকে তৎপর হতে হবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে সবজির দাম, তবে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় মাছের দাম কিছুটা বাড়তি। চট্টগ্রামে শীতকালীন সবজি সরবরাহ আগের চেয়ে বেশি, ফলে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে কোনো কোনো সবজির দাম। দেশি মুরগি 580 টাকা, সোনালী 330 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকায়। রাজশাহীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকায়। বেড়েছে মাছের দাম। খুলনার বাজারে সব ধরনের সবজি কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বরিশালেও একই অবস্থা, তবে মাছের দাম কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। ফুলকপি 80, সিম হলো 160, করলা 80 টাকা, বেগুন 100 টাকা। উঠছে কম, এই জন্য দাম বেশি, আবার আমদানি হয়ে গেলে আবার দাম কমে যায়। ইলিশ ধরা বন্ধের জন্য একটু বেশি আছে মাছের বাজার। এই ইলিশটা উঠলে পরে মাছের আর একটু কমে আসবে। গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদ সহ নানা দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই যে সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এখানে কি কি দাবি তুলে ধরা হচ্ছে, বিস্তারিত জানাবেন।
মূলত বৈষম্য বিরোধী যে কওমি আন্দোলন যারা আছেন তারা এই সমাবেশটি করছে এবং এই সমাবেশে মূলত ইসকনের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধের তারা দাবি জানাচ্ছে এবং তারা বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরেছে এই সমসাময়িক সময়ে। তার মধ্যে একটি হচ্ছে, আপনি জানেন যে চট্টগ্রামে একজন আইনজীবী খুন হয়েছিলেন, সেই ঘটনাটি সিলেটে একজন ইমাম তিনি তার এখান থেকে তার মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়েছিল এবং এই কয়েকদিন আগে একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই যে পরপর কতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনায় ইসকনকে দায়ী করে মূলত ইসকনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হচ্ছে এবং একই সাথে এই যে ঘটনাগুলোতে যারা ইসকনের যেসব সদস্যরা জড়িত তাদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি তারা এখান থেকে করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত হবে, যতক্ষণ পর্যন্ত এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন এবং তাদের যে কণ্ঠস্বর সেটি চলতে থাকবে বলে কিন্তু আসলে আমাদেরকে এখানে জানানো হচ্ছে। আপনাকে বলে রাখি যে শুরুতেই এখানে জুমার নামাজের পরেই এখানে বক্তব্য হচ্ছে, মূলত বক্তব্যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো তুলে ধরা হচ্ছে। এর পরপরই একটি বিক্ষোভ মিছিল হবার কথা রয়েছে। এটি বায়তুল মোকাররমের যে উত্তর গেট আছে সেই উত্তর গেট থেকে এটি বেশ মানুষের যে উপস্থিতি সেই উপস্থিতিটিও আসলে চোখে পড়ার মতো। জুমার নামাজ পড়েই তারা মূলত এখানে তাদের যে দাবিটি আছে সেই দাবি আদায়ের জন্য তারা এখানে দাঁড়িয়ে গিয়েছেন এবং দাঁড়িয়ে তারা তাদের বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন তাদের যে মূল যে দাবিটি সেই মূল দাবিটি হচ্ছে ইসকনের যে কার্যক্রম আছে সেই ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং এখান থেকে আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হচ্ছে তারা যেটি আসলে বলছেন সেটি হচ্ছে যে ইসকন কোনো সংগঠন নয়, ইসকন এখন একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে বলে এখান থেকে তারা দাবি তুলছেন এবং তারা বলছেন যে গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে আর সেই গ্যাসেই চলছে স্থানীয়দের রান্নাবান্না। হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হওয়ায় একদিকে যেমন চলছে উচ্ছ্বাস, অন্যদিকে দুর্ঘটনার শঙ্কায় স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুরের নালিতাবাড়ির গাছগড়া মধ্যপাড়া গ্রাম। এই গ্রামের নূর মোহাম্মদের বাড়ির নলকূপে মিলেছে গ্যাসের সন্ধান, যা দেখতে ভিড় করছেন মানুষ। নূর মোহাম্মদ জানান 14 অক্টোবর সাবমার্সিবল পাম্প বসানোর জন্য 1.5 ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যায় শ্রমিকরা। এ সময় 55 ফুট গভীরে পাইপ বসানোর পরই উপরে উঠে আসে। এরপর বের হতে থাকে গ্যাস। বাড়ির অন্য আরো 2 জায়গায় 45 ও 40 ফুট খনন করলেও সেখান থেকেও গ্যাসের দেখা মেলে। খোঁচা দিয়ে যে আগুন আসলে জ্বলতেছে, যাও যাও করে জ্বলার পরে মনে করেন 2 ফ্যামিলির মনে করেন রান্না বাড়া হইতেছে, 24 ঘন্টা রান্না বাড়া হইতেছে, পাকশাক করে খাইতেছে, এলাকার লোকজন আয় দেখতেছে। মিস্ত্রিরা কয় এই জায়গায় বোর্ডিং হইতো না, এই গ্যাসের সন্ধান পাওয়া যাচ্ছে। 15 অক্টোবর থেকে সেই গ্যাসে প্রতিদিনই রান্না করছেন নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের মানুষ। বিনামূল্যে গ্যাসে রান্না করতে পেরে খুশি তারা। 8-10 দিন ধরে গ্যাস বাড়ছে, বেহে খালি কয় গ্যাস বাড়ছে, পোলাপানে আগুন জ্বালায়, হ্যাঁ আগুন জ্বলে মেস কুচা দেয়। ও নাই যে রান্না বান্না আমরা করতেছি 6-7 জনে মিললা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, আমাদের গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ, তিতাস গ্যাসের মাধ্যমে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি, যদি এখানে গ্যাসের প্রাপ্যতা সঠিক পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গাছগড়া গ্রামে অনিরাপদভাবে গ্যাস বের হওয়া নিয়ে শঙ্কায় স্থানীয়রা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানবো, শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। মেরাজ, এখন কি পরিস্থিতি দেখছেন? এখনো কি গ্যাস বের হচ্ছে কিনা? আর এই যে গ্যাস বের হচ্ছে, এটা নিয়ে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা?
হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছিলেন যে নালতেবাড়ি উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামে আমরা যে নূর মোহাম্মদের বাড়িতে আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত গ্যাস বের হচ্ছে এবং সেখানে রান্নাবান্নার কাজও চলছে এবং আমরা আমাদের সামনে সেখানে রান্নার কাজ করা হলো এবং সেখানে আগুন ধরানো হলো এবং আমরা সেটা দেখলাম এবং এই এলাকার যে মানুষের সাথে এবং এই অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বললাম। তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে মনে করছেন এই এলাকা হয়তো গ্যাস আছে এবং এই গ্যাস নির্গত হওয়া থেকে তারা কিন্তু অনুমান নির্ভরভাবেই বলছেন যে তাদের বাড়ির আশেপাশে এবং তার এই এলাকায় গ্যাস রয়েছে এবং এই ক্ষেত্রে তাদের দাবি হচ্ছে যে এটা পরীক্ষা নিরীক্ষা করে যাতে দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করে যাতে করে গ্যাস যদি থাকে তাহলে সরকারিভাবে যাতে দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং আমরা যে বিষয়টা এখানকার লোকজন অবশ্যই নূর মোহাম্মদের বাড়ির যে লোকজন রয়েছে এবং তাদের পরিবারগুলি রয়েছে এই পরিবারগুলি কিন্তু রান্নার কাজ কিন্তু আসলে এই গ্যাস থেকেই গত এক সপ্তাহ থেকে চলে আসতেছে এবং আজকেও সেই রান্না অবশ্যই অব্যাহত রয়েছে। আমরা এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে তারা যে আপনার জ্বালানি মন্ত্রণালয় এবং সেখানে গ্যাস কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে বিশেষজ্ঞ টিম এনে পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হতে পারবেন এখানে আসলে মূলত গ্যাস কতটুকু রয়েছে অথবা গ্যাস আছে কিনা এবং এটা কি পরিমাণ রয়েছে এবং সেই আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি এখানকার যে এলাকাতে গ্যাসের সন্ধান মিলল এই এলাকাতে এর আগে এরকম কখনো গ্যাসের সন্ধান পাওয়া গেছে কিনা? এখানে এই অঞ্চলটা আসলে দরিদ্র এলাকা, দরিদ্র লোকজনের সংখ্যাটাই বেশি। এখানে সাবমার্সিবল পাম্প আসলে বসানোর সময় কিন্তু মূলত এই যে এই গ্যাসটার সন্ধান মিলেছে। এছাড়া অন্যান্য বাড়িগুলি যে রয়েছে সেখানে অগভীর নলকূপ রয়েছে এবং সেখানে হয়তোবা তারা ইতিপূর্বে দেখতে পান না, কিন্তু বর্তমানে প্রথম অবস্থায় এই জায়গায় গ্যাসের সন্ধানটা পাওয়া গেছে এবং প্রথম অবস্থায় এখানে সাবমার্সিবল পাম্পটা বসানো হচ্ছে, যে কারণে অন্য বাড়ির লোকজনও আশঙ্কা করছেন যে তাদের বাড়ির এবং মাটির নিচে গ্যাস রয়েছে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন যে এই ব্যাপারে যাতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিশেষজ্ঞ টিম মেনে যাতে পরীক্ষা করা হয় এবং এই দাবিটাই রয়েছে তাদের। এবং এই যে আজকে গ্যাস যে উত্তোলন হচ্ছে এবং নির্গত হচ্ছে এই জায়গায় যদি একটা দুর্ঘটনা ঘটে এই আশঙ্কাটা রয়েছে এই এলাকার মানুষের। শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খনন করার সময় গ্যাসের সন্ধান পাওয়া গেছে, সেখানে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ জানায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা পরিবার নিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাচ্ছিলেন। সকাল 7টার দিকে বাসটি শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়শা সিদ্দিকা। এদিকে ভোরে মাদারীপুরের শিবচরে ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। অন্যদিকে সকালে যশোরের চৌগাছায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী 2 কিশোর নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে ও লালমনিরহাটে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে নারীসহ 2 জনের। আমরা একটা সংবাদ পাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি যে গাড়ির তলে 2 জন লোক চাপা আছে, 2 জন আগে থেকেই মারা গেছিল। পরে আমরা তাদেরকে আমাদের গ্রাম জ্যাক এবং স্প্রেডারের মাধ্যমে উদ্ধার করি। বগুড়া ও নাটোরের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা দিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। সকালে বগুড়া ডিসি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। এ দফায় বগুড়া ও নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত 23 জনের পরিবারের সদস্যদের দেয়া হয় 1,05 লাখ টাকা, আর আহত একজনকে দেয়া হয় 1 লাখ টাকা। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের এ সহায়তা তহবিল থেকে গত 2 বছরে শুধুমাত্র বগুড়াতেই দেয়া হয়েছে প্রায় 2 কোটি টাকা। পটুয়াখালীর পৌর এলাকায় 900 মিটার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে ইট, খোয়াসহ নিম্নমানের সামগ্রী। এছাড়া দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটিতে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
2024 সালের শুরুতেই পটুয়াখালী পৌরসভায় জলবায়ু সহিষ্ণু নগর উন্নয়ন প্রকল্পের অধীনে 2টি সড়ক নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। এ সড়কের নির্মাণ কাজের দায়িত্ব পান ঠিকাদার রাশিদুজ্জামান পিটার। আওয়ামী লীগ সরকার পতনের পর কাজ ফেলে পালিয়ে যান তিনি। দীর্ঘদিন বন্ধ ছিল স্বাধীনতা সড়ক থেকে সোলাইমান মৃধা বাড়ি পর্যন্ত 900 মিটার সড়কের নির্মাণ কাজ। কিছুদিন আগে ঠিকাদার পিটারের অসমাপ্ত কাজ শুরু করেন তার প্রতিনিধিরা। তবে সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই রাস্তায় কাম করে এককাল পচাই নিচে ঢালাই আছে, গাইডলের ঢালাই দেয় না, শুধুই মানে ইট গেতেই যাইতেছে। এই রাস্তা তো 1 বছরও থাকবে না, 1 বছর পরে আবার মনে করেন যে দুর্ভোগ, ওই দুর্ভোগই হবে। রাস্তাঘাটটা করে তাড়াতাড়ি হয়, আমরা খুব উপকারিত হইতাম। বৃষ্টির পড়ার কারণে এই জায়গাগুলো কাদা হয়ে যাচ্ছে এবং এখান থেকে যাওয়া, মাদ্রাসায় যাওয়া আসা অনেক কঠিন বিষয়। অনিয়মে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা। ইটের ব্যাপারে একটু কমপ্লেন ছিল, আমরা ইতিমধ্যে ইটগুলো পরিবর্তন করেছি। আমাদের যেই টিম আছে এটাকে আরও এমফাসিস দিবে যাতে এই ভুলটা না করে দ্বিতীয়বার ভুল হলে এই ঠিকাদারের বিরুদ্ধে বিধিনিষেধ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ঠিকাদার পিটারের প্রতিনিধি ফারুক ফরাজি ও মোহন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। 96 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের জানুয়ারিতে সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে এ কাজ শেষ হয়নি। এখন দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর জন্য আরও সময় চেয়েছে পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বুধবার থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিস বলছে লঘুচাপটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে, তবে এটি শক্তিশালী হওয়ার পর গতি পরিবর্তন না করলে ভারতের অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম, তবে এর প্রভাবে বুধবার থেকে টানা 3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশে। বেশি হবে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে। লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলার ও জাহাজকে গভীর সমুদ্র এড়িয়ে যেতে বলছে আবহাওয়া অফিস। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে এবং এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখনকার পর্যন্ত যে প্রেডিকশন তাতে এর গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এবং ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এটা 28 অক্টোবর বা 29 অক্টোবরের দিকে প্রবেশ করতে পারে। তাতে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত শুরু হতে পারে 29 অক্টোবর থেকে। পরবর্তী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 3 দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী। বাণিজ্য ঘাটতি কমাতে জোর দেওয়ার পরামর্শ। বনানী কাঁচা বাজারে উচ্ছেদের পর আবারও নির্মাণ হচ্ছে দোকান। মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ। বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। সকালে রাজধানীর সদরঘাটে ঢাকা মুন্সিগঞ্জ রুটে এই যাত্রার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন। বলেন, নতুন প্রজন্মের অনেকেই এই স্টিমারের ইতিহাস জানে না, তাদের জন্যই আবারও এটি সচল করা হচ্ছে। স্টিমারটির সংস্কারে ব্যয় হয়েছে আনুমানিক 2.5 কোটি টাকা। সপ্তাহে একদিন এটি ঢাকা, চাঁদপুর, বরিশাল রুটে চলাচল করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি 3টি স্টিমারও সংস্কারের কাজ চলছে। শিগগিরই সেগুলো চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা শাখাওয়াত হোসেন। খাগড়াছড়ির আলোটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। গত রাতেই মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন ওই স্কুল শিক্ষিকা। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে স্কুল শিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহর থেকে আলোটিলা বেড়াতে যান। এ সময় মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করে। ধর্ষণের শিকার ওই নারী আলোটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর 10,000 টাকা দাবি করে। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে পুলিশে দেয়।
পাকিস্তানের অর্থমন্ত্রীর পরিবর্তে দুদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এতে অংশ নিতে রোববার 3 দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। এ সময় বাংলাদেশ পাকিস্তান একটি সমঝোতা স্মারক সই হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে পারবে না ঢাকা। দীর্ঘ 20 বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। অর্থমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবার কথা ছিল দেশটির অর্থ বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমারের। তবে শেষ মুহূর্তে ইসলামাবাদ জানায় এতে নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার সকালে আগারগাঁয়ের শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে হবে JECর বৈঠক। গুরুত্ব পাবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি খাতে সহায়তা, আর্থিক সেবা খাত সহ সংশ্লিষ্ট খাতে সহায়তার বিষয়গুলো। আমরা তো অর্থনৈতিক ক্ষেত্রে চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা বাড়ুক, যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। তো স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়াতে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পাল্লা ইসলামাবাদের দিকেই ভারী। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য ঘাটতি চোখে পড়ার মতো। সরকারি পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। একই সময় পাকিস্তানের রপ্তানি হয় মাত্র 8 কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতিটা বাংলাদেশের ফেভারে না থাকে তাহলে অবশ্যই আপনি যত বেশি আমদানি করবেন চেষ্টা করবেন তত বেশি রপ্তানি করতে। মানে এটাই তো একটা ব্যালেন্সড ফরেন পলিসি এবং ট্রেড পলিসি রিকোয়ার করবে। হ্যাঁ, একদিকে আমরা বেশি ঝুঁকে না যাই। পাকিস্তান এই মুহূর্তে চাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের যে মানে দ্বিপক্ষীয় বাণিজ্য সেটা $3 বিলিয়ন নিয়ে যেতে, এবং এটা যদি টার্গেট তারা ফুলফিলের দিকে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আরও বাণিজ্য ঘাটতির মধ্যে পড়বে। আমরা যেন তাড়াহুড়া করে আবেগের বসে যেন কোনো কিছু না করি, বাণিজ্যিক সম্পর্ক যেন এই লাভের ভিত্তিতে হয়। দু দেশের মধ্যে বাণিজ্যে ভারসাম্য আনতে দেশটির বাজারে আরও বেশি শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে বাংলাদেশকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাফিদা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে এই যে বিষয়টি জানতে যাচ্ছি, পাকিস্তান বাংলাদেশ দীর্ঘদিনের যে বাণিজ্য ঘাটতি, সেই ঘাটতি কমাতে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? দেখুন, বাণিজ্যে ঘাটতি কমানোর জন্য অনেকগুলো বিষয়ের মধ্যে সরকারি পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নিতে হবে, বাংলাদেশে যে পণ্যগুলো পাকিস্তানের চাহিদা আছে সেটা জরিপ করে বের করতে হবে, এবং সেখানে পাকিস্তানের যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো এবং শুল্কের যে বিষয়গুলো সেটা যেন আলোচনার মাধ্যমে পাকিস্তান যেন সংশ্লিষ্ট পণ্যগুলোকে শুল্ক কমায় এবং নন ট্যারিফ ব্যারিয়ারগুলো যেন কাজ না করে, সেই জিনিসটা আগে কিন্তু সুরাহা করতে হবে। পাশাপাশি হলো যে পাকিস্তানে আমাদের যে বাণিজ্য প্রতিনিধিরা যাচ্ছেন, আমাদের পণ্যের ওখানে চাহিদাটা কিরকম সেটা নির্ধারণ করে আমাদের বাজার দখল করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কিন্তু বাড়াতে হবে। পাকিস্তান কিন্তু বাংলাদেশে তাদের বাজার সম্প্রসারণের জন্য আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক দিক থেকেও কিন্তু চেষ্টা করেছে, এবং বাংলাদেশে পাকিস্তানের সেন্টিমেন্ট এখানে আরো বিকশিত করার জন্য বিভিন্ন মহল থেকে যে প্রবণতা, সেটার একটা ফল কিন্তু ফল মানে সুফল হিসেবে তারা কিন্তু বাণিজ্য ক্ষেত্রে সুফলটা পাচ্ছে। কিন্তু পাকিস্তানি যে পণ্য, বিশেষ করে যে কাপড় চোপড়ের প্রতি যে বাঙালিদের চাহিদা, বাংলাদেশের যে কাপড় চোপড় বিশ্বব্যাপী এটা সমাদৃত, এটাও কিন্তু পাকিস্তানের মানে আমরা যেন এক্সপোর্ট করতে পারি, তার জন্য সেই ব্যারিয়ার গুলো দূর করতে হবে। তাহলেই আমার মনে হয় যে দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি, তারা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তাদের বাণিজ্যকে প্রায় $3 বিলিয়ন উন্নীত করার একটা উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে আমাদেরও টার্গেট ফিক্স করতে হবে যে আমাদের বাণিজ্য যে 1 বিলিয়ন পর্যন্ত এখনো উন্নীত হয়নি, সেটার জন্য আমরা কি কি কাজ করতে পারি। বাংলাদেশে বর্তমানে যেমন পাটজাত দ্রব্যের প্রতি একটা মানে জোর দেওয়া হয়েছে, আমাদের জামদানি আছে এবং বিভিন্ন ধরনের বস্ত্র শিল্পের যে ব্যাপারগুলো, এবং আমাদের কিছু টেকনোলজিক্যাল বিষয় আছে যেগুলো এক্সপোর্ট করতে পারি, আমাদের মেডিসিন আছে, বিশেষ করে আমাদের যে ব্যাটারি শিল্প, এই জিনিসগুলো কিন্তু আমরা বহির্বিশ্বে
বিভিন্ন দেশে রপ্তানি করি, যেটা কিন্তু পাকিস্তানে আমাদের রপ্তানি কম। সুতরাং এর একটা অন্যতম কারণ হতে পারে এই শিল্পগুলোতে পাকিস্তানের শুল্ক সুবিধা হয়তো পর্যাপ্তভাবে আমরা পাচ্ছি না। সো এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে পাকিস্তান থেকে যে প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করছে, সেই প্রতিনিধি দলের আলোচনার ক্ষেত্রে কিন্তু তারা ইতিমধ্যে লক্ষ্য করেন তাদের প্রতিনিধি দলে কিন্তু একজন গুরুত্বপূর্ণ সদস্য পরিবর্তন করেছে। এই যে একজন গুরুত্বপূর্ণ সদস্য পরিবর্তন করে তাদের শিল্প মন্ত্রণালয়ের একজনকে এই গ্রুপে নেতৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই যে পরিবর্তনটা, এটার পেছনে কি কারণ থাকতে পারে এবং এই আলোচনার মধ্যে এই পরিবর্তনটা কিভাবে মানে তার প্রভাব বিস্তার করে, এইভাবে এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমাদের যারা প্রতিনিধি দলে থাকবে তাদের কিন্তু হোমওয়ার্কটা করে নিতে হবে। অর্থাৎ দুই দেশের যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সেই ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার খাতগুলোকে নির্ধারণ করে সেগুলো কিভাবে আমরা তাদের কাছ থেকে আদায় করতে পারি, সেই হোমওয়ার্কটা যদি ভালোভাবে করা যায়, আমার মনে হয় যে বাংলাদেশের পণ্য অনেক উন্নত এবং পাকিস্তানে এটা বিশাল একটা চাহিদা আছে। এই চাহিদাটা আমরা যদি মানে কাজ করতে পারি তাহলে। জনাব মামুন, আপনি যেটি বলছিলেন যে দুদেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক সেটি এগিয়ে নিতে হবে, তবে এখানে দুদেশের যে রাজনৈতিক ইতিহাস সেটি আসলে বাণিজ্যকে কিভাবে প্রভাবিত করেছে বা করতে পারে? দেখুন, এটা তো আসলে আলোচনাটা একটু অন্যদিকে চলে যায়, কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিমধ্যে যেটা সবাই বলেছেন যে আমাদের কিন্তু অনেকগুলো অমীমাংসিত ইস্যু আছে। এই অমীমাংসিত ইস্যুগুলো থাকার কারণে সম্ভবত এমনও হতে পারে যে বাংলাদেশে যে বাণিজ্যের সাথে জড়িত যারা শিল্পপতি এবং অন্যরা যারা আছেন, তারাও হয়তো বা পাকিস্তানে বাণিজ্যটাকে সম্প্রসারিত করার ক্ষেত্রে হয়তো বা তারা উৎসাহী হচ্ছেন। এইখানে পাকিস্তানে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে। এমন হতে পারে যে বাংলাদেশের যে ইনভেস্টররা বা যারা এক্সপোর্টার, তারা হয়তো বা এই বিষয়গুলো চিন্তা করতে পারেন যে পাকিস্তানের সাথে আমাদের এই বাণিজ্য সম্পর্কটা কতদূর কিভাবে করলে ভবিষ্যতে আমার বাণিজ্যের উপরে প্রভাব পড়বে কিনা। কারণ বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আপনারা দেখবেন রাজনীতিতে কিন্তু পালাবদল ঘটার সাথে সাথে কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু শিল্প ক্ষেত্র থেকে সব ক্ষেত্রে ঘটে যায়। তো কাজেই এখন হয়তো বা এরকম হতে পারে যে অনেক বড় বড় শিল্পপতি হয়তো মনে করতে পারেন যে পাকিস্তানের সাথে আমাদের এই ইনভেস্টমেন্ট রিলেটেড নেগোসিয়েশনটা যদি আমরা বাড়াই, আবার যদি পরবর্তীতে ভিন্ন রকম সরকার আসে, তাহলে তাদের কোপানলে আমরা পড়ে যাব কিনা, এই ধরনের কিন্তু রাজনৈতিক সংখ্যা থেকেও কিন্তু বাণিজ্যের সম্প্রসারণ বা সংকোচনের ঘটনাটা ঘটে। সেই জন্য আমরা বলছি যে পাকিস্তানে বাংলাদেশের বাণিজ্যকে সম্প্রসারিত করতে হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোকে মানে একটা রিজলভ করে এটাকে একটা ফ্রেন্ডলি রিলেশনের মধ্যে আনতে হবে, যাতে করে আমাদের যারা ইনভেস্টর তারাও যেন ফ্রিলি সেখানে বাণিজ্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ বোধ করেন, কোন রকম ঝুঁকি বোধ না করেন। এই বিষয়টার দিকে আমি ইঙ্গিত করছি আর কি। যে মামুন, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, এই যে দুই দেশের যে স্থানীয় শিল্প, এই দুই দেশের স্থানীয় শিল্প এগিয়ে নিতে এই যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? এই ধরনের পদক্ষেপে তো নানান ধরনের গবেষণা হয়েছে এবং এটা তো ইতিমধ্যে আমাদের আপনারা দেখেন যে বিভিন্ন রিসার্চাররা এই গবেষণাগুলো করেছেন এবং রেডি ম্যাটেরিয়াল হিসেবে অনেক তথ্য কিন্তু আমাদের কাছে আছে। আমরা আমাদের যে কুটির শিল্পগুলো, আমি তো কয়েকটা তথ্য এখানে আমি আপনাকে উল্লেখই করলাম, যে আমি যেমন বলি যে আমাদের যে মেডিসিনটা, এই মেডিসিন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেশন আছে আমাদের যে মেডিসিন শিল্প। কাজে পাকিস্তানের কিন্তু তারা আমাদের কাছ থেকে সেই পরিমাণ মেডিসিন তারা ইম্পোর্ট করে না। আমাদের পাটজাত দ্রব্য আছে এবং নানান ধরনের যে আমাদের যে কাপড় শিল্প, আমাদের থেকে পাকিস্তানের কিন্তু কাপড় চোপড় কিন্তু বাংলাদেশে এক শ্রেণী মানুষের খুব পছন্দ। তো বাংলাদেশের যে পাকিস্তানেও কিন্তু শাড়ি পরে এবং আমাদের যে কাপড়গুলো সেগুলো পরে, সেগুলো আমরা কিন্তু সেখানে বাজার তৈরি করার জন্য একটা চেকলিস্ট তৈরি করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। তা আমাদের সিরামিক শিল্পটা কিন্তু খুব উন্নত। আমাদের এই সিরামিক শিল্পের জিনিসগুলো কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি। এরপর আমরা কিন্তু জাহাজ নির্মাণ শিল্পে কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে শিপ বিল্ডিং এর ক্ষেত্রে। কাজে আমাদের যে নৌযান তৈরি এবং শিপ বিল্ডিং এর কাজগুলো, এগুলো যে ম্যাটেরিয়াল গুলো, সেগুলো আমরা পাকিস্তানে রপ্তানি করতে পারি। এমনকি আমি যেটা বলবো, বাংলাদেশ কিন্তু পাকিস্তানে অস্ত্র রপ্তানিও করতে পারে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর যে অস্ত্র শিল্প, সেটা মাঝারি ধরনের হলেও কিন্তু আমরা যতটুকু জানি এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ফর্মে আছে। আমরা যদি সেই আমাদের সামরিক ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে আমরা যদি সেই অস্ত্র, গুলি এবং যে ডেইলি নিডস যে আর্মস গুলো, সেগুলো কিন্তু পাকিস্তান, কারণ পাকিস্তানে কিন্তু অস্ত্র খুব দরকার হয়, কারণ হলো তাদের ওখানে কিন্তু প্রচুর আমরা দেখি যে অস্ত্রের ব্যবহার আছে। তো এরকম সামরিক ভাবে বেসামরিক ভাবে যে ভাবেই হোক, ওয়ার্ল্ডে যে বিজনেস হোক,
এইভাবে এই যে জাহাজ নির্মাণ শিল্প, আমাদের সামরিক ক্ষেত্রে, তারপরে যে আমাদের বস্ত্র ক্ষেত্রে, ওষুধ শিল্পের ক্ষেত্রে, আমাদের ব্যাটারির ক্ষেত্রে, এবং এমনকি আমাদের কিন্তু কাঁচামাল আছে, যে কাঁচামালগুলো পাকিস্তানে আমরা রপ্তানি করতে পারি। বাংলাদেশের যে খাদ্যদ্রব্যগুলো, ইউনিক কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো চাহিদা কিন্তু পাকিস্তানে আছে। তো সবকিছুই সম্ভব যদি আমাদের মধ্যে সম্পর্কটা ফ্রেন্ডলি হয়। কারণ আমাদের যারা ক্ষুদ্র উদ্যোক্তা, তারা যদি ইনভেস্ট করে সেটা রিটার্ন না পায়, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমাদের কিন্তু অনেক উদ্যোক্তা আছে যারা পাকিস্তানে হয়তো এই কাজগুলো করতে চায়, কিন্তু তারা পলিটিক্যাল দল ইস্যুগুলোর কারণে তারা কিন্তু হয়তো বা মনে করতে পারে যে বর্ডারিং কান্ট্রি ইন্ডিয়াতেই। সবকিছু পেরিয়ে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠবে শিগগিরই এই বৈঠকে, আমরা সে আশা করছি। জনাব আব্দুল্লাহ মামুন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য ঘাটতি ইস্যুতে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন। উচ্ছেদের পর বকেয়া ভাড়া নিয়ে বনানী কাঁচা বাজারে ৩৯টি অবৈধ দোকান বরাদ্দ দিয়েছে ডিএনসিসি। ফুটপাত ও সুয়ারেজ লাইনের উপর স্থায়ী অবকাঠামোতে নির্মাণ হচ্ছে দোকানগুলো। অনুমোদন কমিটিকে পাশ কাটিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা দেন এই বরাদ্দ। অভিযোগ রয়েছে দোকান বরাদ্দের পেছনে রয়েছে মোটা অঙ্কের লেনদেন। এই বরাদ্দের দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। 2016 সালে ডিএনসিসির বনানী কাঁচাবাজারে আগুন লাগে। এতে মার্কেটের নিরাপত্তা বিবেচনায় দেয়াল ঘেঁষা অস্থায়ী 33টি দোকানের বরাদ্দ বাতিল করে নগর কর্তৃপক্ষ। কয়েক দফায় ব্যর্থ হওয়ার পর 2022 সালে দোকানগুলো উচ্ছেদ করে ডিএনসিসি। জুলাই অভ্যুত্থানের পর উচ্ছেদ করা দোকানের ব্যবসায়ীরা নগর ভবনের বিভিন্ন মহলে তদবির শুরু করেন। পরে গত 17 আগস্ট প্রশাসকের অনুমোদনে বকেয়া ভাড়া নিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান নতুন করে সব দোকান বরাদ্দ দেন। অস্থায়ী বরাদ্দ হলেও সেখানে তৈরি হচ্ছে পাকা স্থাপনা। আগের 33টি দোকানের জায়গায় এখন হচ্ছে 39টি। কে বা কারা নির্মাণ করছেন তা নিয়ে মুখ খুলতে রাজি নন নির্মাণ শ্রমিকেরা। তবে কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলছেন, নিপু নামে এক ব্যক্তি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ এনেছেন। দোকানগুলো নির্মাণ হচ্ছে ফুটপাত এবং সুয়ারেজ লাইনের ওপর। কন্ট্রাক্টরকে বলতে পারি না, আমাদের মজুরি এখান থেকে মানে লেবারের ভিতরে সর্দার আছে না, সর্দারই আইনে দেয়। সর্দার আসে না, সর্দার আসবে আসরের পরে। সিটি কর্পোরেশন লেনদেন করে করছি। এটা যে আনছে সেই বলছে যে আমি অনেক টাকা সিটি কর্পোরেশন দিয়ে এটা নিয়ে আসছি। নিপুণ এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমান। ক্যামেরা বাইরে রাখার শর্তে জানান, আগে যেহেতু দোকানগুলো ছিল, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আবারও সেগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। এসব দোকান বরাদ্দে দুর্নীতির সুযোগ দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। নিয়ম কানুনের বাইরে ছিল বলেই ইতিপূর্বে উচ্ছেদ করা হয়েছিল। এখন সেই সিটি কর্পোরেশনই আবার এইটাকে বৈধ করছেন। নকশা তাহলে অনুমোদন হলো কিভাবে? এটা যারা করছেন সরকারি ক্ষমতার অপব্যবহার করে, তারা তো এইটা আপনার নিয়ম ভঙ্গ করছেন এবং এক ধরনের দুর্নীতিও করছেন। প্রশাসক সাহেব যদি নিজে অনুমোদন দিয়ে থাকেন তাহলে তো সেটি আরো দুর্ভাগ্যজনক। নিয়ম অনুযায়ী দোকান বরাদ্দের সিদ্ধান্ত নেয় 11 সদস্যের কমিটি, কিন্তু এই কমিটিকে পাশ কাটিয়ে বরাদ্দ দেয়ায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে নির্মাণের 3 বছর পরও চালু হয়নি পানি শোধনাগার। কবে চালু হবে তারও নেই কোনো সদুত্তর। প্রকল্পের কাজ শেষ হলেও এখনও পৌরসভার কাছে হস্তান্তরই করেনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ কারণে সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ায় হতাশ গ্রাহকরা। সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয়ের অভাবকে দায়ী করছেন তারা। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরবাসীকে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে 2015 সালে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পানি শোধনাগার। 2022 সালে প্রকল্পের কাজ শেষ হলেও 3 বছরেও চালু হয়নি শোধনাগারটি। এ কারণে কাটেনি পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগও। যত দ্রুত সম্ভব শোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। পানি পাওয়ার সুবিধার জন্য আবেদন গ্রহণ এবং পানির লাইন সংযোগের জন্য ফি জমা নিয়েছেন। আমরা এটার এখন পর্যন্ত সুফল পাইনি। এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। পৌরসভার সাথে যোগাযোগ করা হলে অথবা পৌরসভা দৃষ্টি আকর্ষণ করলে পৌরসভার যে বক্তব্য পাওয়া যায় সেটা হলো পৌরসভার কাছে এটা এখনো হ্যান্ডওভার করা হয় নাই।
এদিকে পৌরসভার ড্রেন নির্মাণের কাজের সময় বিভিন্ন এলাকায় পানি সরবরাহের প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের আবেদন করেও সুরাহা হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক 4 কিলোমিটার ড্রেনের কাজ চলমান থাকায় পাইপ লাইন অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়। এই অংশ আপাতত বন্ধ রেখে লাইনটা শুরু করে দিলে বাকি অন্যান্য পাশে যে জায়গাতে পানির লাইন আছে ওইখানকার জনগণ উপকারটা পাবে। 3 বছরও কেন চালু হয়নি শোধনাগার, তার কোনো সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও পানি সরবরাহ চালুর আশ্বাস তাদের। অনেকগুলো পাইপলাইন আমাদের রেস্টোর হয়েছে, নতুন পৌরসভায় নতুন পাইপলাইনের কাজ করার কারণে আমাদের যে এক্সিস্টিং পাইপলাইন ছিল সেই পাইপলাইনগুলো নষ্ট হয়েছে। তো সেই কারণেই মূলত আমরা এখন পর্যন্ত কানেকশন দিতে পারিনি, তবে অচিরে এই সমস্যার সমাধান হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নতুন শোধনাগারটি চালু হলে প্রতি ঘন্টায় 350 ঘনমিটার পানি পরিশোধন করা যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসের শুরুতে বৃষ্টির কারণে রাজবাড়ীতে আগাম মুড়ি কাটা পেঁয়াজ আবাদে কিছুটা দেরি হয়েছে, তবে ভালো ফলনের আশা করা হচ্ছে। গত বছর থেকে বছর আবাদ খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রাজবাড়ী। সারা দেশের 14% পেঁয়াজ এই জেলায় আবাদ হয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আগাম মুড়ি কাটা পেঁয়াজ আবাদ শুরু করে চাষিরা। মুড়ি কাটা পেঁয়াজ রোপণের 90 দিনের মধ্যে ফলন তোলা যায়, কিন্তু এবার কয়েক দফা বৃষ্টির কারণে দেরিতে পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। তবে ভালো ফলনের আশা করছে চাষিরা। পিছিয়ে আছে তাতে 10 দিন আগ পাশ আছে, এই 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো একটু ভালো ছিল। এরপরও আমাদের লস গেলে তো আমাদের সব বুরাস। আর এই বৃষ্টি বাদলে যে ক্ষতিগুলো করছি আমরা তো আরো নাগা এগিয়ে যাই। কৃষকরা বলছেন এবছর মুড়ি কাটা পেঁয়াজ চাষে খরচ কমেছে। গতবার প্রতি বিঘায় খরচ পড়েছে 1 লাখ টাকা। এবছর বীজ পেঁয়াজের দাম কম হওয়ায় বিঘায় খরচ পড়েছে 30 থেকে 40 হাজার টাকা। পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে অভিযোগ চাষিদের। 35,000 টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে, কিন্তু যদি এইভাবে থাকে দাম তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। বর্তমানে এখন যেটা বাজার আছে 3,000 3,500 গুটি কিনতেছি, এখন এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার এটা তো বলতে পারতেছি না। বৃষ্টির কারণে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ কিছুটা দেরিতে হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুড়ি কাটা পেয়ে সফলভাবে করতে পারে। এবছর জেলায় 5,700 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হবে। উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানির এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়া সহ কয়েকটি কারণে দেশের বাজারে বেড়েছে ডলারের দাম। বৃহস্পতিবার ডলারের বিনিময় হার 33 পয়সা বেড়ে 122 টাকা 40 পয়সায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 16 অক্টোবর ডলারের দাম ছিল 121 টাকা 84 পয়সা। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় 122 টাকা 40 পয়সায়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ডলারের দাম 56 পয়সা বেড়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, ডলারের বিনিময় হার স্বাভাবিক রাখতে চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে 2.12 বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যার প্রভাবে পড়েছে এর দামে। এছাড়া সেপ্টেম্বরে 6.3 বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের মাসের চেয়ে 17.29% বেশি। এতে ডলারের চাহিদা বাড়ায় দামও বেড়েছে। চলতি বছর দেশের 36টি কারখানা আন্তর্জাতিক পরিবেশ বান্ধব লিড সনদ পেয়েছে, যা এক বছরে সর্বোচ্চ। এর আগে 2022 সালে 30টি কারখানা এই সনদ পেয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছে গার্মেন্টস শিল্প। 36টির মধ্যে 22টি কারখানা পেয়েছে পরিবেশ বান্ধব প্ল্যাটিনাম সনদ। বর্তমানে দেশের 268টি লিড সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। এর মধ্যে 114টি প্লাটিনাম ও 135টি গোল্ড সনদপ্রাপ্ত। বিশ্বের শীর্ষ 100টি সর্বোচ্চ রেটিং পাওয়া লিড কারখানার মধ্যে 68টির অবস্থান বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে পরিবেশ বান্ধব সনদ দেয়া হয়। সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত পূরণ করতে হয়। মোট 110 নম্বরের মধ্যে
কোনো কারখানা ৮০-র বেশি পেলে লিড প্ল্যাটিনাম এবং ৬০ থেকে ৭৯ পেলে লিড গোল্ড সনদ দেওয়া হয়। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।